কিন্তু মামি টুনিয়ার কোনো কথা শোনে না, তাকে প্রচন্ড মারতে থাকে। খুব মার খাওয়ার পর টুনিয়া কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় সেই গাছতলায় শিউলি ফুলের কাছে। মা, কোথায় আছো মা? আমাকে নিয়ে যাও না মা, তোমার কাছে আমাকে তুমি নিয়ে যাও না মা। আমার যে এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে মা, এসো না মা, এসো না মা। মা, তখন হঠাৎ করে কে যেন মিষ্টি করে টুনিয়ার নাম ধরে ডাকে। টুনিয়া। ডাক শুনে তার মনটা যেন কেমন যেন চনমন করে ওঠে। টুনিয়া, মা টুনিয়া। মা, মা তুমি কোথায় মা? আমি তোমায় দেখতে পারছি না কেন মা? মা, আমি তোমায় দেখতে পারছি না কেন মা? মা, আমি তোমায় দেখতে পারছি না কেন? টুনিয়া, ওই টুনিয়া, টুনিয়া। ওরে বাবা, মামি তো এখানেই আছে। মা, আমি তোমায় বুঝতে পেরেছি মা, তুমি এখানেই আছো। তুমি এখানেই থেকো, মামি কি বলছে আমি শুনেই চলে আসবো, তুমি কিন্তু যেও না। এই কথা বলে টুনিয়া সেখান থেকে চলে যায়। আর বাড়ি ঢুকতে তার মামি, খুব সাহস হয়েছে দেখছিস, যখন তখন বাড়ির বাইরে চলে যাচ্ছিস, যা গরুটাকে ঘাস কেটে এনে খেতে দে। এরপর টুনিয়া কোনো কথা না বলে ঘাস কাটতে চলে যায়। তারপর বেশ খানিক ঘাস কেটে নিয়ে আসে গরুকে খেতে দিবে বলে, এবং সে খুব যত্ন করে গরুকে খেতে দেয়। এরপর সে আরো অনেক কাজ করে, কিন্তু তবুও মামির রাগ আর মেটে না। দুপুরে তাকে খেতে পর্যন্ত দেয় না। এরপর রাত্রে যখন তার মামা মামি খেতে বসে, আমাকেও একটু ভাত দাও না গো মামি, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। বলি এবার শুনছো, এবার মেয়েটাকে তুমি খেতে দাও, হয়তো ভুল করে ও দুধ ফেলে দিয়েছে, ওকে এত শাস্তি দিও না। চুপ করো, এখন থেকে ঠিকঠাক শাসন না করলে ও মেয়ে মানুষ হবে? তুমি যা পারো করো, আমার ভালো লাগে না এসব। এই কথা বলে মামা উঠে চলে যায়। সকালে মার সারাদিনের পরিশ্রম, পেটের খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে টুনিয়া ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাত থেকে তার প্রচন্ড জ্বর আসে, আর জ্বরের ঘরে কাঁপতে কাঁপতে সে একটাই কথা বারবার বলতে থাকে, মা, আমায় তোমার কাছে নিয়ে যাও না গো মা, আমার যে খুব কষ্ট হচ্ছে যে মা, আমি যে আর পারছি না যে মা। ভোর রাতের দিকে টুনিয়া আবার সেই মিষ্টি ডাকটা শুনতে পায়, টুনিয়া, টুনিয়া, মা টুনিয়া। মা, তুমি এসেছো মা? কই মা, আমি যে তোমায় দেখতে পারছি না মা। টুনিয়া, এই তো আমি, আয় আয় আমার কাছে। পরের দিন সকালে মামি ঘুম থেকে উঠে দেখে টুনিয়া উঠানে দাওয়াতে বসে রয়েছে, গলায় তার শিউলি ফুলের মালা। আজ খুব ভোরবেলা উঠে পড়েছিস, যা খাবার জলটা ধরে নিয়ে আয়। কি রে, শুনতে পারছিস না? ও, খুব সাহস হয়েছে বুঝি, এমন মার মারবো না। এই কথা বলে টুনিয়ার মামি তেড়ে যায়। কিন্তু টুনিয়ার মামি তার কাছে গিয়ে দেখে টুনিয়ার চোখ লাল টকটকে হয়ে গিয়েছে, আর টুনিয়া ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক আছে, তোকে যেতে হবে না, কিন্তু গরুর জন্য ঘাসটা তুই কেটে নিয়ে আয়। টুনিয়া সেখান থেকে এক পাও নড়ে না, উল্টে ঘাস কাটার হেসোটা উড়ে মামিয়ার হাতে চলে আসে। এই সব দেখে সে প্রচন্ড রেগে গিয়ে হেসোটা উপর দিকে তুলে বলে, ম্যাজিক শিখে এসে আমাকে ভয় দেখানো হচ্ছে, দাঁড়া তোকে ম্যাজিক শিখাচ্ছি। তখনই টুনিয়া উঠে দাঁড়ায়, আর তার পাশে থাকা একটা লাঠি উড়ে এসে মামিকে পেটাতে শুরু করে। আমাকে অনেক কষ্ট দিয়েছো তুমি, এবার কাজ তুমি করবে, যাও
এবার ঘাস কাটো। ওগো, বাইরে এসে দেখো তুমি, তোমার বাঘনি আমার সাথে কি করছে। শুনতে পাচ্ছ? কই গো? কিন্তু মামার ঘুম ভাঙে না, সে গভীর ঘুমে ঘুমিয়ে থাকে। এদিকে লাঠি পিটোতেই থাকে। পিটুনি খেতে খেতে মামি যায় ঘাস কাটতে। তারপর ঘাস কেটে নিয়ে এসে গরুকে খেতে দেয়, উঠান ঝাড় দেয়, পুকুরে যায় কাপড় ধুতে। সারা দিন শুধু কাজ করে চলে যায়। থামলে পরে লাঠির বাড়ি। সারাদিন তার কিছু খাওয়াও হয় না। যখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তখন ঘরে ঢুকে ক্লান্ত হয়ে বলে, হ্যাঁ গো, তোমরা বাবা ছেলে মিলে কত ঘুমাচ্ছ, সারাদিন কাজ করলে না, খাওয়া দাওয়া করলে না, এত ডাকলাম সারাও দিলে না, ছেলেটা পর্যন্ত ঘুম থেকে উঠে কাঁদলো না, কিছু খেলো না। এদিকে খেটে খেটে আর লাঠির বাড়ি খেয়ে আমার গা ব্যথা হয়ে গেল। সারাদিন আমার কিচ্ছু খাওয়াইনি, খিদে জ্বালায় পেট আমার জ্বলে যাচ্ছে। বলো কি গিন্নি, আমি আজ এত ঘুমিয়েছি? এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তোমার এইসব হলো কি করে? আর তোমাকে কে মারলো? আর টুনিয়া বা কোথায়? কোথায় আর যাবে, সারাদিন এইসব কাণ্ড ঘটিয়ে এখন সে নিজের ঘরে ঢুকেছে। তবে তো তোমার কাছে আসতে পারলাম, নইলে তো লাঠির বাড়ি মার খেতে খেতে আমাকে একবার। সে কি কথা, চলো তো গিয়ে দেখি। তারপর তারা দুজন তার ঘরের দিকে আসে। ঘরের ভিতর গিয়ে দেখে টুনিয়া ঘরে নেই। তারপর তারা দুজন বাড়ির আশপাশটা খুঁজে দেখে। খুঁজতে খুঁজতে সে পুকুর ঘাটে যাবার পথে দেখতে পায় শিউলি ফুলের গাছতলায় টুনিয়া শুয়ে রয়েছে। দেখা যায় টুনিয়ার চোখ বন্ধ, গলায় শিউলি ফুলের মালা, আর গোটা শরীরে শিউলি ফুল ঝরে রয়েছে। মুখে তার খুব মিষ্টি হাসি, যে হাসি আপন কাউকে দেখলে ফুটে ওঠে। এ কি গো, ও তো গাছতলায় শুয়ে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? আগে ডেকে তোলো ওকে, আমার বিচার চাই। এ কি, টুনিয়ার শরীর দিয়ে শক্ত কাঠ, বরফের মতো ঠান্ডা। এ কি গো, বলছো কি তুমি? তবে এতক্ষণ কি ওর আত্মা যাওয়ার আগে কি আমাকে শিক্ষা দিয়ে গেল? ওরে বাবারে, ওরে বাবারে। এবার থেকে টুনিয়াকে তার মায়ের আদর ভালোবাসা থেকে দূরে থাকতে হবে না। ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রবিকে নিয়ে জলের উপরে চলে আসে। মণিমালা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি এক্ষুনি বৈদ্যমশাইকে গিয়ে ডেকে আনছি। আমার মনে হয় আমি আর বাঁচবো না হীরক কুমার। তুমি নিজেদের খেয়াল রেখো। আমি আমার মেয়েদের নামও ঠিক করে রেখেছি, করি আর রবি। আর আমার জাদু মুক্ত তোমার প্রয়োজনে ব্যবহার করো। মণিমালা, কি হলো তোমার? কথা বলো। আমাদের তুমি অসহায় করে এভাবে চলে গেলে মণিমালা। মণিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাঁদতে থাকে। হীরক কুমার তাদের কিছুতেই কান্না থামাতে পারে না। এমন সময় হীরক কুমারের মা সেখানে আসে। বাবা, তুই একা এভাবে বাচ্চা সামলাতে পারবি না। আমি বলি কি, তুই আবার একটা বিয়ে কর। এ কি বলছো মা? কে এমন আছে যে আমার এই দুই মেয়ের দায়িত্ব নিতে পারে? ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমার সন্ধানে ভালো একটা পাত্রী আছে, তার নাম শামুকমালা। ঠিক আছে মা, তুমি যা ভালো ভাবো তাই করো। এর কিছুদিন পর শুভ মুহূর্তে হীরক কুমারের মা শামুকমালার সাথে তার বিয়ে দেন। শামুকমালা, আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো। ওরা যে আমার প্রাণ। তুমি কিছু চিন্তা করো না, আমি ওদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন খাবার আনতে যাচ্ছি, তুমি ওদের উপর নজর রেখো। এই কথা বলে হীরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায়। তখন শামুকমালা মনে মনে বলেন,
শুনেছি হীরক কুমারের আগের স্ত্রী ছিল জাদু মুক্তের অধিকারী এবং তার কাছে নাকি মায়াবী জাদু মুক্ত ছিল। সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হীরক কুমারের কাছে আছে। ছলে বলে কৌশলে আমাকে মুক্ত হটাতে হবে। আর দেরি নয়। কিছুক্ষণ পরে হীরকমালা খাবার নিয়ে ফিরে আসতেই শামুকমালা তাকে বলে, আচ্ছা হীরক কুমার, মণিমালার কাছে শুনেছি একটা মায়াবী জাদু মুক্ত ছিল, সেটা কি এখন তোমার কাছেই আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি। ওটা তো একটা মায়াবী মুক্ত, ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো। আচ্ছা, মুক্তটা কি দেবে আমাকে হীরক কুমার? না শামুকমালা, ওটা আমার মণিমালার একমাত্র স্মৃতি, ওটা আমি কাউকে দিব না। শোনো শামুকমালা, আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি। তুমি রবি আর করিকে খেয়াল রেখো। আমি আসছি, কেমন? এই কথা বলে হীরক কুমার সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর করি আর রবি যখন খিদের জ্বালায় কাঁদতে থাকে, ওহ, আবার কান্না শুরু হলো। এই দুই সৎ মেয়ের আমি আর খেয়াল রাখতে পারবো না। এমনিতে তো আমি জাদুমুক্ত পেলাম না, তার উপর আবার এই দুই মেয়ের খেয়াল রাখো যত্ন রাখো, আমি পারবো না। এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কাঁদতে থাকে। আর এই সমস্ত ঘটনা নদীর ওপর হেলে থাকা তাল গাছের উপর বসে বসে দেখছিল এক ডাইনি। আহারে, কি নিষ্ঠুর! বাচ্চাগুলিকে না খেয়ে দিয়ে চলে গেল। খিদের জ্বালায় তো বাচ্চাগুলি খুব কষ্ট পাচ্ছে। আমি বরং গিয়ে বাচ্চাগুলোকে খেয়ে দিয়ে আসি। শামুকমালা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডাইনি নদীর জলে নিচে আসে আর বাচ্চা দুটোকে খাওয়ায়। খাওয়া হয়ে গেলে বাচ্চা দুটোকে ঘুমিয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায়। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। আজব ব্যাপার তো, এই বাচ্চাগুলো দিব্যি আছে। আমি তো এদের খাওয়াই না, যত্ন করি না, তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না। এরা তো বেঁচে থাকলে আমি তো জাদু মুক্ত কিছুতেই পারবো না। আমি নিশ্চিত ওই জাদু মুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে। কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে। এই কথা বলে শামুকমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে এবং কালনাগকে তার মনের সমস্ত কথা খুলে বলে। তুমি কিছু তো একটা উপায় বের করো কালনাগ, আমাকে যে কোনো মুহূর্তে ওই মুক্তটা পেতেই হবে। তুই একদম চিন্তা করিস না, আমি একটি পাত্রে আমার বিষ ঢেলে দিচ্ছি। তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশে দিয়ে। তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায়। তখন ডাইনি বলে, কি কাণ্ড! বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে। এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি। আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রবিকে জলের উপরে নিয়ে চলে আসে। তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে। আর করি আর রবিকে নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে, ডাইনি, এরা কারা গো? কোথা থেকে মানব সন্তানের জীবিত বাচ্চাকে নিয়ে এলে? এরা আমার নিজের সন্তানের মতো। তাদের সৎমা খুবই নিষ্ঠুর, তার হাতে এদের প্রাণ পর্যন্ত দিতে বসেছিল। তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমরাও না হয় এই দুই কন্যাকে আজ থেকে দেখাশোনা করব। তারপর সব ডাইনিরা মিলে দুই বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে। অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হীরকমালা যখন বাড়ি ফেরে শামুকমালা তাকে জানায় যে করি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হারিয়ে গেছে। আর এই কথা শুনতেই
এটা কি করে সম্ভব? আমি তো ওদেরকে ভালো করে তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম। আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে প্রবেশ করব না। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায়। এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায়। এই বোন, চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস, চল ছিপে করে খুব মাছ ধরবো আর অনেক মজা হবে। ওদিকে তখন হীরকমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করি আর রুবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় যে মেয়ে দুটো গেল আমি কিছুই বুঝতে পারছি না। করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গৃহে ফিরবো না। তাছাড়া আমি এই জলরাজ্যেই থাকতে পারছি না। আমি বরং জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে স্থলভাগেই বাকি জীবনটা কাটিয়ে দেব। এই কথা বলে হীরক কুমার তার জাদু মুক্তির সাহায্যে মানব রূপ ধারণ করে স্থলভাগে উঠে আসে। আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষধর সাপে কামড়ায়। আর সাথে সাথেই হীরক কুমারের জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই রবি, এই জঙ্গলে কে এমন করে এভাবে চিৎকার করে রাখলো? হ্যাঁ, চল তো গিয়ে দেখি। করি আর রবি দৌড়ে গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গোটা শরীর নীল হয়ে গিয়েছে। এ কি, এই মানুষটাকে তো বিষধর সাপে কামড়িয়েছে। আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। হ্যাঁ, মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় জাদু শক্তি নিয়েই জন্মিয়েছি। সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না? তারপর রবি আর করি জাদু মুক্তের সাহায্যে হীরক কুমারের থেকে সমস্ত বিষ নামিয়ে দেয়। আর সাথে সাথেই হীরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানব রূপে ফিরে আসে। এ কি, আমি এখনো বেঁচে আছি? তোমরা কারা? তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো? হ্যাঁ, আমরা জাদু করেই তোমার শরীর থেকে বিষ নামিয়েছি। আমরা দুই বোন, রবি আর কুড়ি। আমরা এই জঙ্গলেই থাকি, কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ, এই জঙ্গলে কি করছো? কি বললে? তোমাদের নাম রবি আর করি? তোমরা এই জঙ্গলেই থাকো? এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে। এই হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা। তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই উপহার স্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্য ঘুরে দেখতে পারো। ঠিক সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে, কখনো নয় হীরক কুমার, রবি করি জলরাজ্যে ফিরে গেলে আবার তাদের প্রাণ সংসার হতে পারে। আমি সেটা হতে দিতে পারি না। এ কি, তুমি তো এক ডাইনি, এইসব কথা বলছো কি করে? তুমি আমাকে চিনলে কি করে? তারপর ডাইনি হীরক কুমারকে অতীতে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে হীরক কুমার বলে, তার মানে এরাই আমার হারিয়ে যাওয়া রুবি আর করি। ডাইনি, আমাদের মেয়েকে নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দাও। আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শামুমালাকে উপযুক্ত শাস্তি দেব। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে রুবি আর করিকে নিয়ে তার জলরাজ্যে ফিরে যায়। তোর এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না। তোর মায়াবী জাদু শক্তির আভাস পেতেই কালনাগ যে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে আমাদের পিছু নিয়েছে। এই জল রাজ্যে থাকা আর নিরাপদ নয়। এই বলে পদ্মরানী তার মেয়েকে পদ্মবিলের জলের একটা পদ্ম ফুলের উপর রেখে দেয়। বলি, শুনছো, ঘরেতে একটুও চাল নাই। এবার জমিতে একটাও ফসল ভালো হয়নি। হ্যাঁ গিন্নি, খুবই চিন্তায় আছি। এভাবে চললে তো না খেয়ে মরতে হবে। তুমি এক কাজ করো, ওই পদ্ম বিলে অনেক পানি ফল হয়েছে। পদ্ম কাটা গায়ে ফোটার ভয়ে কেউ ওই বিলে নামে না। তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করতে, তাহলে দুটো পয়সা রোজগার হতো। হ্যাঁ গিন্নি, তাই করি। দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা। এই কথা বলে জয়দেব ওই পদ্মবিলে যায়। তারপর পদ্মবিলে নামতেই সে শুনতে পায়, বাচ্চা কান্নার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু কান্নার আওয়াজটা কোন দিক দিয়ে আসছে? জয়দেব আজ অনুসরণ করে এগোতে গিয়ে দেখে
একটা বড় পদ্ম ফুলের উপর ফুটফুটে সুন্দর বাচ্চা শুয়ে শুয়ে কাঁদছে। বড় পদ্ম ফুল আর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাকে এখানে কে রেখে গেল? ঠিক তখনই পদ্মবিলের বিল থেকে উঠে আসে পদ্মরানী। ও আমার মেয়ে, এই বিলের তলায় আমার রাজ্য, ওখানে আমার মেয়ের একদম নিরাপদ নয়। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম, ওকে খুব যত্নে রেখো। কিন্তু মনে রেখো, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। যখন তার 5 বছর পূর্ণ হবে তখন তার মধ্যে জৈব শক্তি প্রকাশ পাবে। আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না, ওর চোখের জল যেন কোনোদিনও মাটিতে না পড়ে, না হলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে। এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায়, আর জয়দেব বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। মোহিনী, ও মোহিনী, কাকে এনেছি দেখো। উপরবেলা এতদিনে মুখ তুলে চেয়েছেন। কি হলো? আজ এত আনন্দ কিসের? সেই কখন গেছো পানি ফল তুলতে? এই আসার সময় হলো? ও মা, এই তো ফুটফুটে মেয়ে, কোথায় পেলে একে? গোটা শরীর থেকে যেন ঠিকরা বেরোচ্ছে। বলছি মোহিনী, কিন্তু তার আগে তুমি কথা দাও, এ কথা তুমি কোনোদিনও কাউকে বলবে না। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিলাম, কাউকে কোনোদিনও কিচ্ছু বলবো না। জয়দেব মোহিনীকে সমস্ত কথা খুলে বলে। আজ থেকে আমার মেয়ে, এই মেয়েকে আমি পদ্মবিলের থেকে পেয়েছি। পদ্ম ফুলের আরেক নাম হলো কমল, তাই এই মেয়ের নাম কমলিনী। কিন্তু আমাদের এই তো অভাবের সংসার, আমাদের তো একবেলা খাবার জোটে না, তাহলে আবার বাচ্চার খাবার? তুমি চিন্তা করো না গিন্নি, আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। ঠিক তখনই জমিদার বাড়ি থেকে এক সৈন্য জয়দেবের বাড়িতে আসে। জয়দেব, বাড়িতে আছো নাকি? ও জয়দেব, আগে বলুন, জমিদার মশাই পাঠালেন বুঝি? কিন্তু এবারে তো একদম ফসল ভালো হয়নি। খাজনাটা যদি একটু কম করতেন তাহলে খুব ভালো হতো। তুমি প্রতি বছর সবার আগে খাজনা দিয়েছো, তাই জমিদার এবার তোমার খাজনার উপর মুকুব করেছেন। তোমার সততা দেখে জমিদার বাবু নিজে কর্মচারী পদে তোমাকে নিযুক্ত করেছেন। কাল সকাল সকাল গিয়ে জমিদারের সাথে দেখা করো। আমি চললাম। এ মেয়ে আমি আজই পেলাম, আর আজই আমি সুখবর পেলাম, এ মেয়ের মধ্যে নিশ্চয়ই দৈব শক্তি আছে। জয়দেব জমিদার বাড়ির কর্মচারীর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের সংসারের দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায়। দেখতে দেখতে কমলিনীও বড় হয়ে যায়। এমনই একদিনই সকালবেলা। গিন্নি, কমলিনীর 5 বছর বয়স পূর্ণ হয়েছে, ওর জন্য তুমি পঞ্চবেরি রান্না করো, কেমন? এভাবে ওরা পদ্মবিলের দিকে ছুটছে কেন? নিশ্চয়ই কোনো অঘটন ঘটছে। চলো তো গুনি, দেখি গিয়ে। তখন তারা পদ্মবিলের কাছে গিয়ে দেখে পাশের বাড়ি অনুপ পদ্মবিলের জলে ডুবে গিয়েছিল, আর সে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। এই অনু, কি হয়েছে তোর? উঠে পড় না অনু, দেখ তোর ভয়ে সবাই কত কান্নাকাটি করছে। কমলিনী অনুর মাথায় হাত বুলাতেই পুকুরে ডুবে গিয়ে গিলে খাওয়া জল অনুর মুখ দিয়ে বেরিয়ে যায়। তারপর সে চোখ মেলে তাকায়। এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় জয়দেব, এই মেয়ে যে মা মহামায়া। দূর, কি যে বলো তোমরা, এসব কিছু না, এসব কিছু না। এর কিছুদিন পর গ্রামের একটি ছেলেকে কালকে উঠে সাপ কাটে। ওঝা ডাক্তার দেখিয়েও যখন তার প্রাণ ফিরল না, তখন গ্রামের সবাই বলে কমলিনীকে ডাকতে। আর কমলিনী এসে সাপে কাটা ক্ষত স্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায়। আমাদের কমলিনী শক্তি, মায়াবী শক্তির অধিকারী। আমাদের গ্রামের দুঃখ কষ্ট ঘোচাতে সৃষ্টিকর্তা একে পাঠিয়েছেন। এইভাবে দিন কাটতে থাকে। গ্রামের কোনো সমস্যা, অসুখ বিসুখ, জমিতে ফসলের ক্ষতি, সবকিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায়। এই গ্রামের এত উন্নতি আগে কেউ কখনো দেখেনি। মহাবর্ষ মহাযজ্ঞে আমার 108টা পদ্ম ফুল লাগবে। থালিতে 107টা পদ্ম ফুল রয়েছে, আমাকে এখনো একটা পদ্ম ফুল জোগাড় করতে হবে।
শুনেছি পাশের গ্রামে পদ্মবিল আছে, যাই সকাল হওয়ার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আসি। সেই ডাইনি বুড়ির ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান খুঁজতে থাকে। সন্ধান করতে করতে সেই যখন কমলিনীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আমার মেয়ে যে জাদু শক্তি অধিকারী তাই এই সব গ্রামের সকলেই জেনে নিয়েছে। সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা। আমার খুব ভয় করছে গো, যদি কেউ আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়, কেউ ক্ষতি করে দেয়, আমরা তো কাউকে বলতেও পারবো না। ও যে কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো এক মায়াবী পদ্মবিলের মেয়ে। পদ্মরানীর মেয়ে, আমার 108টি পদ্মবিল ব্যবস্থা হয়ে গেল। কাল আমি এই মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর জাদুর সমস্ত শক্তি লাভ করব, আর আমি হব এই সমস্ত শক্তির অধিকারী। পরের দিন সকালবেলা জয়দেব কাজে বেরিয়ে যায়, আর মোহিনী তখন রান্নাঘরে বসে রান্না করছিল, আর কমলিনী ঘরে খেলা করছিল। আর সেই সুযোগে ডাইনি বুড়ির এক ছদ্মবেশে, মা, মা, কমলিনী বাড়িতে আছো নাকি? কমলিনী। কে কে ডাকে আমায়? মা, কেউ মনে হয় আমায় ডাকছে। কে? ভিতরে এসো। আমি পাশের গ্রামে থাকি। আমার নাকি 10 দিন ধরে খুবই জ্বর, কিছুতেই কমছে না। মরণ বাঁচার অবস্থা। শুনেছি কমলিনীর হাতের ছোঁয়ায় সবাই ভালো হয়ে যায়। আমি একবার কমলিনীকে আমার নাতির কাছে নিয়ে যেতে এসেছি। সব বুঝতে পেরেছি বুড়িমা, কিন্তু আমি যে আমার মেয়েকে একা কোথাও যেতে দেই না। ওর বাবাও বাড়িতে নেই, তুমি বরং কাল সকালে এসো। যদি আজ রাতে আমার নাতিটার কিছু হয়ে যায় তখন আমি কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমি ঘন্টাখানেক মধ্যে তোমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, এই তো পাশের গ্রাম। এই ঢাংমিটি কত দূর থেকে এসেছে, বাবা ফিরে আসার আগেই আমি ফিরে আসবো। এই কথা বলে কমলিনী বুড়ির সাথে বেরিয়ে পড়ে। কিন্তু বুড়ি ষড়যন্ত্র করে কমলিনীকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার গুহার সামনে এসে আসল ডাইনির রূপ ধরে। এ কি? কে তুমি? তুমি তো এক ডাইনি, আমাকে কেন এখানে নিয়ে এলে? আজ রাতে তোর মাথাটাই তো আমার মহাযজ্ঞে আহুতি দিব, আর আমি হব সর্বশক্তির অধিকারী। হা 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 হা। কমলিনী ভয়ে কাঁদতে থাকে, আর তার চোখের জল মাটিতে পড়তে থাকে, আর তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ। কমলিনী বাড়ি ফিরছে না দেখে মোহিনী জয়দেবকে সমস্ত কথা খুলে বলে। কি বলছো গো গিন্নি? নিশ্চয় কমলি কষ্ট পাচ্ছে, তাই এমন ঝড় বৃষ্টি দুর্যোগ হচ্ছে। আমি এখন ওকে কোথায় খুঁজি? চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে স্মরণ করি, তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দিবেন। মোহিনী আর জয়দেব পদ্মবিলের কাছে পৌঁছয়, আর পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে ডাকতে থাকে। পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্মরানী। তারপর সমস্ত কথা শুনে পদ্মরানী বলে, আমার মেয়েকে এক ডাইনি পাশের গুহায় বন্দি করে রেখেছে, ও ভয়ে কাঁদছে। ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ নেমে এসেছে। ওকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। এই নীল পদ্মটি তোমার কাছে রাখো, লুকিয়ে ডাইনির ঘরে প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে। এরপর জয়দেব আর মোহিনী সেই গুহায় যায়। তারপর নীল পদ্ম ডাইনির গায়ে ছুঁড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভস্মীভূত হয়ে যায়। তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্মরানীর কাছে যায়। তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয়, ওকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও। এসব কি বলছো বাবা? আমি ওই পদ্মবিলে কেন ওনার কাছে ফিরে যাব?
আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই পদ্মরানী হলোই তোর আসল মা। তারপর জয়দেব কমলিনীকে সমস্ত কথা খুলে বলে। সবকিছু শুনে কমলিনী বলে, পদ্মরানীর সাথে আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। পদ্মরানী, তুমি আমাকে কথা দাও, বলো আমাকে আমার মা বাবার সাথে দেখা করতে দিবে। ঠিক আছে মা, কথা দিচ্ছি। তোমার পালিত বাবা মাকে একটা জাদুর সেদ্ধ পদ্ম ফুল দিব। তারপর পদ্মরানী জাদু করে শ্বেতপদ্ম নিয়ে আসে। তারপর জয়দেবকে শ্বেতপদ্ম দিয়ে বলে, যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে, এই শ্বেতপদ্ম বিলের জলে স্পর্শ করবে, আর তখনই কমলিনী আর আমি চলে আসবো বিলের জলে। আর গ্রামে কোনো সমস্যা এলে এই শ্বেতপদ্ম স্পর্শ করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায়। মাঝে মধ্যে কমলিনীকে মোহিনী আর জয়দেবের যখনই দেখার ইচ্ছে হয়, তারা ওই শ্বেতপদ্ম পদ্মবিলের ছোঁয়াতেই কমলিনী উপরে উঠে আসে। তাদের সাথে কথা বলে সময় কাটায়। আর গ্রামে কোনো বিপদ ঘটলে ওই শ্বেতপদ্ম স্পর্শের ছোঁয়াতে সব বিপদ সমাধান হয়ে যায়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।